কি দেখছো? एलओसी तो देखते पाচ্ছি পুরো। ये नो मैंस लैंड है, बीच में से रिवर जा रहा है। रिवर की राइट साइड पाकिस्तान का है, लेफ्ट साइड इंडिया का है। এইভাবে চা বানানো হচ্ছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে আর্মির শুটিং জোন। এতই সরু ব্রিজ, তো পাশাপাশি দুটো গাড়ি পাস করতে পারবে না। সামনে মনে হচ্ছে ঝড় হচ্ছে, পুরো পুরো ধোঁয়ার মতো হয়ে গেছে, পুরো সব ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। চলো দেখা যাক, এটিভি আগে যেতে পারে না আমার চিতা আগে যেতে পারে। এই নুব্রা রিভারের নামে কিন্তু এই ভ্যালির নাম হয়েছে নুব্রা ভ্যালি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 13ই জুন, এখন বাজে সকাল 9:02 আর আমরা আছি এখন তায়াকশি ভিলেজে। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা গতকালকে রাত্রেবেলা এসে পৌঁছেছিলাম এখানে। এত সুন্দর জায়গা। ফার্স্টে তো আমি জানতাম যে এটা যেহেতু বর্ডার এরিয়া সেই জন্য ট্যুরিস্টদের নাইট স্টে অ্যালাউ করে না। পরে আমি তুর্তুক ভিলেজে জানলাম, মানে বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল তুর্তুকে থাকবো, কিন্তু তুর্তুকে ঠিকমতো হোটেল না পাওয়াতে ওখানে একজন সাজেস্ট করলো তায়াকশিতে ক্যাম্পে চলে যেতে। তো এত সুন্দর এই ক্যাম্পটা, সমস্ত ডিটেলস আমি আগের ব্লগে দিয়েছি, আগের ব্লগটা দেখো। তোমরা কেউ এলে এখানে অবশ্যই থাকতে পারো। এখানে সমস্ত সুইচ টেন্ট আছে, আর চারপাশটা দেখো পুরো পাহাড় দিয়ে ঘেরা, মানে 4টে পাহাড়ের মাঝখানটাতে পাদদেশে এই জায়গাটা। আমরা ছিলাম এই টেন্ট নাম্বার 103। আর এখানটায় কালকে রাত্রেবেলা বনফায়ারও হচ্ছিল। তার সামনেই আছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা এত সুন্দর। তোমরা যদি কেউ তুর্তুক ভিজিট করতে আসো, থাং ভিজিট করতে আসো, তাহলে তায়াকশিতে কিন্তু এই যে ক্যাম্প সাইটটা আমার তরফ থেকে রেকমেন্ডেশন থাকলো। ডিটেলস আগের ব্লগে দিয়ে দিয়েছি। আর এখন চলো ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্ট সমস্ত ইনক্লুডেড। তো খেয়ে দিয়ে নিই, তারপরে যাব আমরা হচ্ছে পাকিস্তান বর্ডার দেখতে। ये है जी किसिर, ये जी ग्रामपुर। ये तो आपको पता है, परोठा तो हर जगह बनते हैं। और ये जो दूसरा एक होता है, ये वालनेट से बनता है, ये समीक होता है। এখন বাজে 10:59। চলতাও জাইলদার্স রয়্যাল গার্ডেন তায়াকশি থেকে বেরোচ্ছি। সামনে দেখতে পাচ্ছ, সামনেই কিন্তু আর্মিদের বাংকার, কারণ এখান থেকে 7 কিলোমিটার দূরেই হচ্ছে ইন্ডিয়ার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আমরা যাচ্ছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ নুব্রা ভ্যালিতে, থাং দেখব। পাকিস্তান বর্ডারে আমরা যাব, দেখব ওখানের মানুষের জীবনযাত্রা। আর এই যে গ্রামটা এখন পার করছি তায়াকশি, এটাই কিন্তু লাস্ট স্পট যেখানে ট্যুরিস্টদেরকে থাকতে দেয়। থাং আমাদেরকে যেতে দেবে, কিন্তু রাত্রিবেলা থাকা যাবে না, কারণ এই সামনে দেখা একটা চেকপোস্ট আছে। কালকে আমরা রাত্রিবেলা ভুল করে চলে এসেছিলাম এতদূর, বললো না এদিকে আর যাওয়া যাবে না, এখানে কোনো হোমস্টে বা ক্যাম্পে থেকে যাও। এখানে হোমস্টে কিছু নেই, সবই ক্যাম্প এখানে। তো এখানে আমাদেরকে পারমিট চেক করাতে হবে। এই যে সামনে চেকপোস্ট, তায়াকশির চেকপোস্টে আমাদের এন্ট্রি করিয়ে দিতে হলো নাম, ফোন নাম্বার, গাড়ির নাম্বার আর কতজন যাচ্ছি সেটা। এখানে পারমিট দেখতে চাইলো না। এই দেখো ডান দিকে শিয়ক নদী, এখানে আবার বেশ ভালো স্রোত আছে দেখছি। এর আগে অনেক চড়া দেখেছিলাম। তো এই শিয়ক নদী কিন্তু চলে যাচ্ছে পাকিস্তানে। আমি ওখানে চেকপোস্টে জিজ্ঞেস করলাম, বললো চেকপোস্ট থেকে 6 কিলোমিটার পরেই হচ্ছে বর্ডার। আর এখানে প্রচুর আর্মির পোস্ট আছে, সব জায়গা ভিডিও করতে পারবো না, কারণ প্রচুর জায়গা বাংকার বানানো আছে। সো এইগুলো আমাদের দেশের সেফটির জন্য উচিত না। এই আর্মি গুডউইল স্কুল, এটা তায়াকশি স্কুল। এখানকার যে গ্রামের সব বাচ্চারা এই আর্মি স্কুলেই পড়াশোনা করে। কি দারুণ জায়গা না? এরকম জায়গার স্কুলে তো আমি তো মনে বাইরেই তাকিয়ে থাকতাম সবসময়। দেখো চলে এসেছি আমরা বর্ডারের একদম 200 মিটারের মধ্যে। হচ্ছে ইন্দো পাক বর্ডার অ্যান্ড ভিউ পয়েন্ট, ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন। মানে এখান থেকে আমাদেরকে পাকিস্তান আর্মিরা দেখতে পাচ্ছে। ও বাবা রে, এটা রোমাঞ্চকর একটা, মানে একটা ভয় মিশ্রিত একটা অনুভূতি হচ্ছে এখন। এবার কোনটা পাকিস্তানের পাহাড়, কোনটা ইন্ডিয়ার পাহাড় সেটা বোঝা খুব মুশকিল, কারণ পাহাড় পর্বত নদী নালার তো কোনো ভাগ হয় না। এইটা হচ্ছে থাং ভিলেজ। ওয়েলকাম ইন টু
থাং ভিলেজ। बीच का मैदान दिख रहा है, ये नो मैंस लैंड है। बीच में से रिवर जा रहा है। रिवर की राइट साइड पाकिस्तान का है, लेफ्ट साइड इंडिया का है। रिवर की राइट साइड पे ग्रीन एरिया दिख रहा है ना, उससे जस्ट ऊपर माउंटेन पे जाके यूं लाइन जा रहा है माउंटेन के ऊपर से, हाँ उसी लाइन को फॉलो करते हैं आपको एंड तक जाना है। एंड पर आपको पाकिस्तान का बंकर दिखेगा। सेकंड वाले ग्रीन ही उनका विलेज है, उधर आपको हाउसेस दिखेगा। विलेज का नाम है फ्रानू विलेज। চলে এসেছি আমরা থাং ভিলেজ, ইন্ডিয়ার নর্দার্ন লাস্ট ভিলেজ হচ্ছে থাং। এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পাহাড়। ইন্ডিয়ান পাহাড়ের ওই ছোট উপরে দেখবে একটা ছোট্ট সাদা মতো বিন্দু মতো দেখা যাচ্ছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বাংকার আমাদের। আর এইখান দিয়ে যে শিয়ক নদী বয়ে যাচ্ছে, শিয়ক নদীর লেফটে পড়ছে হচ্ছে ইন্ডিয়ান পার্ট আর রাইটে পড়বে হচ্ছে তোমাদের পাকিস্তান। সামনে যে গ্রিনারি পার্টটা দেখা যাচ্ছে ছোট, সেটা হচ্ছে পাকিস্তানি এগ্রিকালচার মধ্যে। তার উপর দিয়ে দেখবে একটা জিগজ্যাগ রাস্তা চলে গেছে, ওখানে যদি তোমরা বাইনোকুলার দিয়ে দেখো তাহলে কিন্তু ভালোভাবে পাকিস্তান বাংকার দেখা যাচ্ছে। আর পিছনে যে বড় পার্টটা রয়েছে গ্রিনারি, সেটা হচ্ছে পাকিস্তানের লাস্ট ভিলেজ ইন্ডিয়ান বর্ডারের সাথে, সেটা হচ্ছে ফ্রানু। তো এটা অন্যরকম ফিলিংস লাগছে, কারণ এত কাছ থেকে বর্ডার দেখিনি। তোমাদের কেমন লাগলো জানিও। আর এখানে কিন্তু প্রচুর এই যে লোকাল ভিলেজার্স আছে, তারা এখানে যেগুলো হয় অ্যাপ্রিকট, ওয়ালনাট, সেই রকম बाइक में জিনিসগুলো घूमते हो বিক্রি ना, করছে। ज्यादा क्या कुछ क्या है ले नहीं ये यहाँ पाते पे? हम लोग, कलकत्ता से बाइक लेके आए हैं। ये विदाउट सीड एप्रिकॉट है, ये विद सीड एप्रिकॉट, ये एप्रिकॉट बादाम, ये ब्लैकबेरी। আচ্ছা, এখানে সমস্ত অ্যাপ্রিকট, তারপরে এটা হচ্ছে এটা কি বলা, एप्रिकॉट बादाम। অ্যাপ্রিকট বাদাম, এগুলো মানে एप्रिकॉट में apricot- अंदर जो रहता है ना छोटा वाला, इसके अंदर रहता है। আচ্ছা, এইটা হচ্ছে মেন অ্যাপ্রিকটটা। এইটা বোধহয় খোসাটা বাইরের, এটাও খাওয়া যায়। আর তার ভেতরে থাকে এইটা, এই যে এখানে হচ্ছে 4 রকমই রাখা আছে। এ কি আছে? ब्लैकबेरी। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। তো এই হচ্ছে পুরো অ্যাপ্রিকট হচ্ছে এইটা, আর উপরের খোসা হচ্ছে এইটা, আর ভেতরে বাদাম হচ্ছে এইটা। কি দেখছো? এলওসিটা দেখতে পাচ্ছি পুরো, হ্যাঁ, এলওসিটা পুরো দেখা যাচ্ছে, মানে লাইন অফ বাংকার অ্যাকচুয়াল। দেখতে পাচ্ছ? ওই যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তার লাস্টেই কতগুলো বাংকার রয়েছে। এই যে টপটা দেখতে পাচ্ছ, এই টপটা হচ্ছে ইন্ডিয়ার টপেই আমি থাকবে তো সবসময়। ইমাজিন করতে পারছি না এইটা পাকিস্তান অকুপাইড পাহাড়। আমি ইমাজিন করতে পারছি না আমরা এইখানে দাঁড়িয়েছি আর এই পাহাড়টা হচ্ছে পাকিস্তান অকুপাইড। আমি এখানে এটাই তো ফিলিংস। একটা গ্রামবাসীরা বললো, আমি তো ঠিক বিশ্বাস হলো না। আমি এখানে আর্মি অফিসারকে গিয়ে জিজ্ঞেস করলাম, আর্মি অফিসার বলছে হ্যাঁ এগুলো সবই পাকিস্তানের, আর এই দিকটা আমাদের। মানে ইমাজিন করতে পারছি না, মানে এই যে লোকজন দাঁড়িয়ে আছে দেখো, এই যে দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে, ওটাই বর্ডার, তারপরেই পাকিস্তানের এরিয়া পড়ে যাচ্ছে, কোনো কাঁটাতার নেই এখানে। ইন্ডিয়ার দিকে লাস্ট ভিলেজ হচ্ছে থাং আর পাকিস্তানের দিকে লাস্ট ভিলেজ হচ্ছে ফার্নু। এই দুটো ভিলেজ কিন্তু 1971 সালে 16ই ডিসেম্বর আর 17ই ডিসেম্বরের আগে অবধি একসাথে সব কিছু কমনলি শেয়ার করতো। 1971 সালে 16ই আর 17ই ডিসেম্বর যুদ্ধ হওয়ার পর থেকে দুটো ভিলেজ কিন্তু এলওসি দিয়ে ভাগ হয়ে যায়, মানে মাঝে এলওসি থাকবে, তো স্বাভাবিক ব্যাপার। এমনও দেখা গেছে যে হয়তো হাজব্যান্ড রয়েছে ফার্নু ভিলেজে, ওয়াইফ রয়েছে থাং ভিলেজে, আবার এমনও কিছু হয়েছে যে প্যারেন্টসরা রয়েছে থাং ভিলেজে, বাচ্চারা রয়ে গেছে ফার্নু ভিলেজে। এরকম কিছু স্টোরি কিন্তু আমরা এখনো শুনতে পেলাম খুব খারাপ লাগলো লোকাল লোকেদের কাছ থেকে। আর আরও সব থেকে বেশি কষ্টকর হচ্ছে যখন এই এলওসিটা তৈরি হচ্ছিল, মানে যদি বাবা মাকে ওদিকে বাচ্চারা দেখতে পাচ্ছ, চোখ দিয়ে দেখতে পাচ্ছে কিন্তু ছুঁতে পারছে না, এই কষ্টটা সত্যি খুব খারাপ লাগলো শুনে। আর এখানকার লোকাল যার লোকজন রয়েছে তাদের কিন্তু এই অ্যাপ্রিকট, ওয়ালনাট এগুলোর ওপরেই বেস করে জীবনযাপন নির্ভর করে। তো আমরাও কিছু কিনলাম, ওদেরও হেল্প হলো, আমাদের নিজেদেরও একটু টেস্ট করা হবে। এটা হচ্ছে অ্যাপ্রিকটের একদম বাইরের যে পার্টটা সেটাও খাওয়া যায়। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি। আমরা দুটো কিনলাম, দুটো নিল আমাদের 450। আর ওই বাইনোকুলারটা দেখার জন্য 50 রুপিস করে পার পার্সন চার্জ নিল। দাদা হচ্ছে শুভ আর হচ্ছে মৃগাঙ্ক, তো ওরাও ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। একজন বিরাটি, আর তুমি কোথায় বললে? শিলিগুড়ি। তো ওয়েস্ট বেঙ্গল থেকে এসে এই থাং ভিলেজ, মানে ওয়েস্ট বেঙ্গল লাস্ট এসে মিলিত হয়েছে, মানে ইন্ডিয়ার লাস্ট ভিলেজে এসে আমাদের মিট হলো। ওরা রাইড করে এসেছে, আমরাও রাইড করছি, ওরাও রাইড করছে, আর এখানে এসে দেখা হয় দারুণ লাগলো। খুব ভালো। তো দেখো চ্যানেলে থাকবে ভিডিও। क्यूट नाम क्या है? उसका नाम क्या है? जियान इब्राहिम। क्यूट सा नाम है। বেরিয়ে যাচ্ছি আমরা থাং ভিলেজ থেকে। আর এই জায়গাটা এসে মানে একটা বিভৎস অন্যরকম ফিলিং হলো, আমি কীরকম বলতে পারবো না। আর এই যে নিচে
জানি না কতটা গোপ্রোতে আসছে, দুটো গাছের এই যে মাঝখানটা দিয়ে দেখো কাঁটাতারটা দেখা যাচ্ছে। আমি ওখানে একজন আর্মির জওয়ানকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই পাহাড়ের উপরে এই বাংকারের মধ্যে থাকেন কি করে, হ্যাঁ কী করে পারেন? বলছে যে এটাই তো আপনাদের আর আর্মির লোকেদের পার্থক্য। সত্যিই তাই, আর্মির জওয়ানরা এইভাবে এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে রোদ জলের মধ্যে পাথরের কটা বাংকার বানিয়ে এখানে থাকে বলে কিন্তু আমরা শান্তিতে থাকতে পারি। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। যে স্যারের সাথে কথা বললো সে বললো তুমি কোথা থেকে আসছো? বললাম আমি কলকাতা থেকে আসছি। বললাম ও কলকাতায়? আমি তো ফোর্ট উইলিয়ামে 3 বছর ছিলাম 16, 17, 18 সালে। তোমরা বাইক নিয়ে এসছো, খুব ভালো লাগলো। সাবধানে যাবে। সাবধানে তো যেতেই হবে, কারণ মাঝে মধ্যেই এরকম রাস্তা। আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে রিটার্ন যাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা আগের ব্লগে তোমরা দেখেছিলে এসেছিলাম, হচ্ছে টায়াকশি ভিলেজ। তো আগের দিনের ওই রাত্রিবেলা এই পাহাড়ি রাস্তা দেখতেই পাচ্ছ কীরকম রাস্তা, মনে হচ্ছে পাহাড় যেন রাস্তায় ভেঙে পড়বে। তো তার মধ্যে দিয়ে আমরা এসেছিলাম। ওই এক্সাইটিং ওই অ্যাডভেঞ্চারাস জার্নিটা তোমরা কিন্তু দেখো আগের ব্লগে, আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে। তো যারা দেখেছো তাদেরকে থ্যাঙ্কস, যারা কমেন্ট করেছে তাদেরকে থ্যাঙ্কস, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখো। কিন্তু এই জায়গাটা একটু ডিফারেন্ট লাগছে না দেখতে? এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে আর্মির শুটিং জোন, মানে যখন জওয়ানরা শুটিং প্র্যাকটিস করে তখন এই জায়গায় ক্যাম্পে এসে তবে শুটিং প্র্যাকটিস করে। পুরো রিয়েল একদম মানে সেই একটা ব্যাটেল ফিল্ডের মতো এখানে করা আছে পাথর টাথর দিয়ে, আর পাহাড় তো ন্যাচারালি আছে, তো এখানে পুরো প্র্যাকটিস হয়। আমরা এখন শিয়ক নদীর একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, তার কারণ পার করতে পারবো না। সামনে থেকে দেখো একটা গাড়ি আসছে, একটা ট্রাভেলার আসছে। তো এই ব্রিজগুলো পাহাড়ি নদীর উপরে, এতই সরু ব্রিজ, তো পাশাপাশি দুটো গাড়ি পাস করতে পারবে না, তাই এটা পাস করে গেল। আর এবার আমরা যাব। এই জায়গার পাহাড়টা একবার দেখো, মনে হচ্ছে না এই পাথরগুলো এক্ষুনি একদম সব গড়িয়ে এসে রাস্তা ব্লক করে দেবে, এবং হয়ও তাই মার্জেন। সেই জন্য অনেক জায়গাতে লেখা আছে শুটিং স্টোন বিওয়ার। ভয়ানক লাগছে এই জায়গাটা। সামনে শিয়ক নদীর বাড়ির পুরো চর পড়ে গেছে। সামনে আমাদের হচ্ছে স্কুরু বলে একটা গ্রাম, আর এই জায়গাটা রাস্তাটা দেখো, দুপাশে একদম ঝোপঝাড়, মানে পাহাড়ি ঝোপঝাড়, আর সোজা রাস্তা একদম স্ট্রেট দেখা যাচ্ছে। আর এই জায়গাটা রাস্তার কন্ডিশনও খুব ভালো, কারণ কালকে আসার সময় দেখলাম এখানে একটা আর্মির বিশাল বড় বেস ক্যাম্প আছে, তো তার সাথে সাথে এয়ারবেসও আছে। আমরা সকালে বাইক স্টার্ট করার পর থেকে আমরা 82 কিলোমিটার আমরা এসেছি, তার মাঝে তো থাং ভিলেজ আমরা ভিজিট করেছি, আর এখন আমাদের 82 কিলোমিটার যেতে হবে। সো তোমাদের এই রাস্তার মধ্যে নেটওয়ার্ক সম্পর্কে আমি একটু বলে দিই। মোবাইল নেটওয়ার্ক আমার তো জিও, তো জিও কিন্তু লে পর্যন্ত মোস্ট অফ দ্য জায়গা ভালোই সার্ভিস দিয়েছিল। জিও পোস্টপেড অবশ্যই, এখানে কিন্তু পোস্টপেড কানেকশন ছাড়া চলে না। আদারওয়াইজ তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যখন জম্মু হয়ে আসবে বা মানালি হয়ে আসবে, অথবা ওপরে মানে লেতে এসে এখানে কিন্তু তোমরা লোকাল সিম নিয়ে নিতে পারো, জাস্ট আধার কার্ড থাকলেই হয়ে যায়। তোমরা যদি নিজের নাম্বারটা ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমাদের পোস্টপেড করে আসতে হবে। তো নুব্রা ভ্যালিতে আমরা ঢোকার পর থেকে কিন্তু আমাদের সেরকমভাবে ভালো নেটওয়ার্ক নেই বলা যায়, এখন মোবাইলের নেটওয়ার্ক নেই আমাদের। আমরা যখন তায়াকসিতে ছিলাম তখনও কিন্তু আমাদের নেটওয়ার্ক ছিল না। চলো দেখা যাক যখন আমরা সুমুর পানামিকের দিকে যাব তখন থাকে নাকি। তবে হ্যাঁ, এদিকে কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক আছে, এয়ারটেলের কিন্তু ভালোই নেটওয়ার্ক আছে। সেটা আমার নিজের নেই, কিন্তু এখানে লোকজন যারা আছে তাদের দেখলাম তারা ইউজ করছে। আমি জিজ্ঞেস করলাম কি, বললো এয়ারটেল। আর এই জায়গাটা একটা এয়ার বেস আছে, মানে একটা রানওয়ে আছে, সো এই জায়গাটা ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড। চলো এই বিশাল বড় এয়ার বেসটা আর আর্মির বেস ক্যাম্পটা পার করে যায়, তারপর আবার কথা হচ্ছে।
আর্মি আর এয়ারফোর্সের যে বেস ক্যাম্পটা ছিল, মানে সিয়াচেন ওয়ারিয়ারের, প্রায় 7 থেকে 8 কিলোমিটার লম্বা বেস ক্যাম্পটা। মানে আমরা রাস্তা দিয়ে এলাম আর সাইডে কত কিছু ফাইটার প্লেন রাখা আছে, সেসব তো আর ভিডিও করা যায় না, কিন্তু দেখলাম, দেখে শিহরিত হয়ে গেলাম। সামনে মনে হচ্ছে ঝড় হচ্ছে, পুরো পুরো ধোঁয়ার মতো হয়ে গেছে, পুরো সব ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আমরা ওই দিকটাতেই যাচ্ছি, জানি না কপালে কি আছে, চলো যা হবে দেখা যাবে। ঝড় হচ্ছে, সেই জন্য এখানটা দাঁড়িয়ে গেলাম, এখানটা বাইকটা পার্ক করেছি। আর এখানটাতে ঐন্দিলা বসে, কি করছো তুমি? কিসে হিসাব? ডে টু ডে তোমার সেই চিত্রগুপ্তের খাতা? বাহ, 11 তারিখ থেকে লেখা হয়নি। ঠিক আছে, লিখে নাও। আর ওদিকে অর্ডার দিয়েছি চাউমিন আর আলুর পরোটা, ওটা দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সারবো। সামনেটা তো দারুণ খেতে, হোটেলটা দেখে মনে হয় না এত সুন্দর, ভালো পাওয়া যায়, দারুণ খেতে। এই জন্য লোকাল জায়গা কিন্তু ট্রাই করা উচিত। লোকাল এসেন্স থাকে, হ্যাঁ, যতই বলো। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এই মজাটা আছে। সেই একই তো দেবে না, তোমার হ্যাঁ। রেসিপি তো কম বেশি একই হবে। এইগুলোতে একদম এই নুডলসটাই অন্যরকম, দেখো না। ঘড়িতে সময় 3:21, পারকাশ হোটেল থইসে ভিলেজের জাস্ট পরে আমরা এখান থেকে এবার বেরোচ্ছি। আমাদের এখনও 72 কিলোমিটার ট্রাভেল করতে হবে আমাদের আজকের যে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখন আমরা আবার চলে এসেছি হুন্ডারের স্যান্ড ডিউন্সের সামনে, কারণ আমাদেরকে ওই রাস্তা দিয়েই ব্যাক করতে হবে যেটা দিয়ে আমরা আগের দিন গিয়েছি। তো এই স্যান্ড ডিউন্স, এখানে যে স্পেশাল ডাবল হ্যাম ক্যামেল, সব কিছু আগের ব্লগে দেখিয়েছি, কিন্তু এখন অনেকটা রোদ আছে। আমরা যখন আগের দিন এসেছিলাম তখন প্রায় পড়ন্ত বেলা, সূর্য অস্ত যাচ্ছে, তো খুব মায়াবী লাগছিল এই মরুভূমির মতো এরিয়াটা। লাদাখ ইজ এ কোল্ড ডেজার্ট, এই জায়গাটাই তার জলজান্ত প্রমাণ। সামনে দেখতে পাচ্ছ সেই বিশাল 108 ফুটের বুদ্ধ মূর্তি, এটাও আমরা আগের দিন দেখেছি। আর ডিস্কিট এসেছি মানে কিন্তু আবার খারাপ রাস্তাও শুরু হয়ে গেছে। ডিস্কিটের পর থেকে আপ টু থাং, আমরা যেখানে আজ সকালবেলায় গিয়েছিলাম, পুরো রাস্তাটাই ভালো। মাঝে মধ্যে হয়তো একটু প্যাচ 200-500 মিটারের একটু খারাপ হতে পারে, বাট ওভারঅল একদম সুন্দর ব্ল্যাক টপ রাস্তা। কিন্তু এই দিকটা কিন্তু এরকম পুরোটাই ভাঙাচোরা রাস্তা। ফাইনালি রাস্তার সাথে যুদ্ধ করে এই ভালো রাস্তা পেয়েছি, মানে মাই গুডনেস, প্রায় অলমোস্ট 15 কিলোমিটার রাস্তা ওই রকম ভাঙা রাস্তা ছিল। আমার তো মনে হয়েছে যে জাংস্কারে অনেক বেটার ছিল, বিকজ ওখানে রাস্তাই ছিল না। জাংস্কার ব্লগটা তোমরা দেখেছো তো? কমেন্ট করো নি কেন? একটু কমেন্ট করো, ভালো লাগে তো। আর নিচে এই দেখো স্যান্ড ডিউন্স, এটা খালসারের স্যান্ড ডিউন্স, এখানে প্রচুর অ্যাক্টিভিটি হয়। নিচে দেখতে পাচ্ছি এটিভি রাইড হচ্ছে, এটিভিগুলো এইটুকুটুকু লাগছে, আমরা এখনও অনেকটা উপরে আছি। আর এখানে একটা বিশাল বড় জিপ লাইনিং হয়, তো জিপ লাইনিংটা করতে পারো যাদের মোটামুটি অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালো লাগে তাদের। আমার তো মনে হয় এই জিপ লাইনিংটা বেশ ভালো লাগবে। চলো দেখা যাক, এটিভি আগে যেতে পারে না আমার চিতা আগে যেতে পারে। বন্ধুরা, ড্রোন শটগুলো কেমন লাগলো খালসারের এই স্যান্ড ডিউন্সে? আর দেখলে তো ওয়েন্দিলা কিন্তু কম যায় না, 10,374 ফিট অল্টিটিউড এই জায়গাটার। আর এখানে এসেও কিন্তু ওয়েন্দিলা বাইক চালাচ্ছে। ওহো, কতগুলো বাইকার, দারুণ লাগছে দেখতে। এক লাইনে সবাই মিলে যাচ্ছে গ্রুপ করে। পানামিক যাওয়ার আগে এখানে খালসারে একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের, তো এখানে পেট্রোলটা রিফিল করিয়ে নিই। এখান থেকে আমরা দেখো লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে সুমোর পানামিক এখান থেকে 35 কিলোমিটার, আর সুমোর হচ্ছে 16 কিলোমিটার। তো আমরা লেফট সাইড নিয়ে নিলাম। আর এখানে পেট্রোল পাম্পে জিজ্ঞেস করলাম যে এই রুটে কোথাও পেট্রোল পাম্প আছে নাকি, বললো না, এটাই কিন্তু লাস্ট পেট্রোল পাম্প। সো তোমরা যদি ডিক্সিট হুন্ডার তুরতুকের দিকে যাও তাহলেও কিন্তু এটা লাস্ট পেট্রোল পাম্প, আর যদি সিয়াচেন গ্লেশিয়ারের দিকে যাও তোমরা
মানে পানামিক সুমোর, তাহলেও কিন্তু এখানেই তোমাদের লাস্ট পেট্রোল ফুল করতে হবে। সামনে একটা সুন্দর ব্রিজটা পেরিয়ে আমরা এই সামনের এই পাহাড়টার উপর ওঠা শুরু করব। প্রচণ্ড হাওয়া, এক্সট্রিম হাওয়া দিচ্ছে। নিচ দিয়ে চলে যাচ্ছে কি নদী এটা? শিয়ক নদী। এই দিকটা কিন্তু আবার আসার পর দেখছি এটাও নুব্রা ভ্যালি। এটা একটা বলতে পারো খালসার থেকে একটা ওয়াইয়ের মতো, একটা লেফট সাইডে চলে যাচ্ছে, একটা রাইট সাইডে। কিন্তু এই দিকের আবার ভূপ্রকৃতিটা একটু ডিফারেন্ট টাইপের। এখানে বড় বড় পাহাড় আছে, পাহাড়ের মাথায় বরফ জমে আছে, কিন্তু এদিকে গ্রিনটা একটু বেশি দেখতে পাচ্ছি। গ্রিনারিটা দেখতে খুব সুন্দর লাগছে, কারণ আরেকটু পরে সানসেট হবে। এখন বাজে 5:30, সূর্যের রোদটা একটা মিষ্টি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। খুব ঠান্ডা এখানে নেই, এখন 20-21 ডিগ্রি টেম্পারেচার চলছে। সুমোর গ্রামে যাওয়ার পথে, মানে পানামিক যাওয়ার আগে পরে হচ্ছে সুমোর বলে একটা ভিলেজ। সুন্দর একটা দেখছি বড় বুদ্ধ মূর্তি করা। তো এখনও এটা বোধহয় কমপ্লিট হয়নি, সেই জন্য গেট বন্ধ। তো দূর থেকে দেখতেই খুব সুন্দর লাগছে। তো পরে কমপ্লিট হলে তোমরা এখান দিয়ে যখন যাবে এটার কাছেও যেতে পারবে। ডান দিকে দেখতে পাচ্ছ সুমোর ভিলেজ, মানে ভিলেজ না, এটা একটা বড়ই জায়গা, টাউন বোধহয়। তো এখানে কিন্তু প্রচুর হোমস্টে, হোটেল, রিসর্ট সমস্ত কিছু আছে, দেখলাম বোর্ড লাগানো। তো তোমরা যদি কেউ এখানে থাকতে চাও পানামিক না গিয়ে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তবে তাহলে কিন্তু সিয়াচিন বেস ক্যাম্পের ডিস্টেন্সটা তোমাদের বেশি কভার করতে হবে যখন ভিজিট করবে। লেফট সাইডে দেখো, এই যে দেখতে পাচ্ছ যে পুরো খাদটা, এটা হচ্ছে নুব্রা রিভার। এই নুব্রা রিভারের নামে কিন্তু এই ভ্যালির নাম হয়েছে নুব্রা ভ্যালি। ও সামনেটা কি লাগছে, উফ! আর এই তো ওয়েদারটা বেশ খারাপ। ওই দিকটাতে পুরো বালির যে চর হয়েছে, সেখানে পুরো হাওয়ায় পুরো বালির ঝড়ের মতো উঠেছে। আর এই দিকটাতেই কিন্তু নদীর জলটা, কিন্তু লাগছে এক ঘর। ওফ, দেখো রাস্তার মধ্যে জঙ্গলি হিমালয়ান গাধা, এই রাস্তা আটকে আছে পুরো। হিমালয়ান গাধা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লে ভাই জায়গা দে, তোরা সত্যিই গাধা, নাহলে রাস্তায় কে দাঁড়িয়ে থাকে? পাশে কত জায়গা আছে, ওখানে যা। পানামিক তো আমরা পৌঁছে গেছি, এবার দেখতে হবে যেখানে রুম অ্যাভেলেবল পাই কোথায়। আর তার সাথে আমি অবশ্য ভাবছিলাম এখন বাজে 6:11, আরও ঘন্টাখানেক যদি এগিয়ে যাওয়া যায় তো ভালো হতো। কিন্তু আমি শিওর না এরপরে নেক্সট গ্রাম যেটা শাসুমা, সেখানে থাকতে দেয় নাকি ট্যুরিস্টদের। এই যে দেখছো বোর্ড, আমরা তো পৌঁছে গেছি পানামিক, কিন্তু আমরা ঠিক করলাম যে আমরা আরও একটু এগিয়ে যেতে চাই, যেহেতু এখনও দিনের আলো আছে। সেই জন্য আমরা ঠিক করলাম যে নেক্সট যে ভিলেজ শাসুমা, চলো ওখানে এগিয়ে যাই, দেখি তো যা হবে হবে, দেখা যাবে। এখান থেকে 16 কিলোমিটার ডিস্টেন্স শাসুমার। তো যদি ইনকেস কিছু নাই পাই, নাহলে আবার ঘুরে আসবো, কি আছে দেখা যাবে। এখানে এমনিতে প্রচুর হোমস্টে আছে, তো আমাদের মতো পাগল যদি না হও তাহলে থেকে যাও। আর যদি অ্যাডভেঞ্চার প্রিয় হও, রাস্তা আবিষ্কার করতে চাও, তাহলে এগিয়ে চলো। পানামিক ছাড়িয়ে যখন এগিয়ে যাচ্ছি, কত ফুল রাস্তার দুধারে, এরকম ফুল, আর কত কাঁটা গাছ, পুরো দুদিকে কাঁটা গাছ, আর বিভৎস কাঁটা, পেরেকের মতো কাঁটা দিয়ে বেড়া দেওয়া আছে পুরো। ফুলগুলো দেখতে দারুণ লাগছে, রাস্তাতেও পড়ে আছে। আমার সেই রডোডেন্ড্রনের কথা মনে পড়ে যাচ্ছে, যখন সান্দাকফু ট্রেকে গেছিলাম মার্চ মাসে। আমরা শাসুমা পর্যন্ত এসেছিলাম, এই যে রাইট সাইডে এটা হচ্ছে শাসুমা। কিন্তু এখানে আর্মির একজন জওয়ানের সাথে দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম এখানে কোনো হোমস্টে আছে নাকি। বললো না, এখানে তো কোনো ওরকম মানে সিভিলিয়ানদের থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। তো লাস্ট ওই পানামিক, অথবা পানামিক থেকে একটু এগিয়ে তাকসি বলে একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম, তো ওই গ্রামটাতে থাকা যেতে পারে। তো চলো আবার পিছিয়ে যাচ্ছি, আবার প্রায় 9 কিলোমিটার মতো আমাদের পিছনে যেতে হবে। আমরা তাকসি ভিলেজে রিটার্ন করে এলাম, এবং এখানে একটা আমি হোমস্টে পেয়েও গেছি, হিমালয়ান হোমস্টে।
সো হিমালয়ান বাইক নিয়ে এখন হিমালয়ান হোমস্টেতে ঢুকছি। চলো ওকে, ভেতরে পার্কটা করে দিই, দেন তোমাদেরকে হোমস্টেটা দেখাচ্ছি। হেলমেটটা নাও, বসে গল্প করছো। এখন বাজে 7:30 আর আমরা এসে আজকে উঠেছি হিমালয় হোমস্টেতে। বাইরেটাই এত সুন্দর, বাইরেটাই এত সুন্দর, ভেতরটা আরো সুন্দর, তোমাদের দেখাচ্ছি। এবার এসে রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এইগুলো সেই গাছের কাণ্ডগুলো যেগুলো উইলো। বলেছিলাম, উইলো, এইগুলো দিয়ে কিন্তু ছাদ হয়। আর এটা হচ্ছে আজকে আমাদের রুম, ছোট রুম, গরম রুম, ব্যাস আর কি চাই। দুটো বেড আছে দুদিকে, তার সাথে ডাবল ডাবল ব্ল্যাঙ্কেট, দুটো করে বালিশ, আর অলরেডি সবথেকে ভালো জিনিসটা কি দেখবে, এখানে টেবিল, পরিষ্কার চেয়ার, পরিচ্ছন্ন, যেটা আমাদের দরকার হয়। আর আমরা ঘরটাকে অলরেডি ব্যাগ দিয়ে মেসি ভরিয়ে করে দিয়েছি। দিয়েছি। তো এদের টয়লেটটা বাইরে, মানে পুরো ইয়েটার অ্যাটাচ টয়লেট নেই, কোনো বাইরে টয়লেট, তো সেটা কোনো প্রবলেম নেই। পার হেড পড়েছে উইথ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট 1000 টাকা করে, তো অর্থিট। এসো কিচেনটা দেখাই। का ये हिमालय होमस्टे का ये गाइड है पूरा, আচ্ছা, कंट्रीब्यूशन इसमें पूरा है। হিমালয়ান হোমস্টে এটা পুরো গাইড একটা, যেটা কিন্তু মানে পুরো কন্ট্রিবিউট করছে হচ্ছে কিছুটা লোকাল ইকোনমি থেকে, রয়্যাল এনফিল্ড থেকে, আর ওনারা এখানে পুরো জিনিস আছে, তোমরা পড়বে আসলে যদি এখানে থাকো। আর এটা হচ্ছে বার্ডস অফ লাদাখ, ম্যামলস অফ লাদাখ, আর ফ্লোরা অফ লাদাখ। আমরা এর এগুলো মধ্যে তোমরা অনেকগুলো চলতে চলতে দেখেছি। দেখতেই পারবে তোমরা হ্যাঁ। এগুলো, মানে এটা আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু আমরা ছবি তুলতে পারিনি। এটা এই দুটো দেখতে পেয়েছিলাম, কিন্তু এত এই ছোট। পাখিটাও দেখেছি, এই পাখিটাও আজকে এই পাখিটা দেখেছি, আজকে ছবি দেখেছি, তুলেছি ছবি আমরা তুলেছি। আজকে। ও অনেক জিনিস তোমরা নিজেরাই দেখতে পাবে। এসব কিচেনটা দেখাই। এটা হচ্ছে আন্টি আঙ্কেলের ফুল কিচেন, এত সুন্দর সাজানো কিচেন মানে আমাদেরও থাকে না। দারুণ দারুণ। আর এখানে তো আমাদের জন্য চা আর বিস্কিট রেডি, কিচেনটা খুব সুন্দর, আর খুব গরম কিচেনটা। চলো চাটা খেয়ে নি। আর একদম ট্র্যাডিশনাল লাদাখি স্টাইলের বসে বসার চা জায়গা। খাবো। এই দেখো, এই বিস্কিটগুলো দিয়েছে আমাদের খাওয়ার জন্য, আর এটা হচ্ছে চা। নাও খাও, দারুন দারুন। আর মানে বসার জায়গাটা দেখে বসার জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ দারুণ লাগলো। একদম ফ্যামিলি লোকজনের সাথে বসে। এখানে একটা পুচকু আছে, আরে 11 মাস বয়স, গালগুলো আপেলের মতো। এটা হচ্ছে এখানকার মাশরুম, জঙ্গলে তৈরি হয়, মানে জঙ্গলে হয়, জঙ্গল থেকে কালেক্ট করে, লোকাল। লোকাল কালেক্ট করা। আগের দিন থুপকাতে ছিল, বাট আমি বুঝতে পারিনি যে কারণ আমাদের ওখানকার মাশরুমের মতো দেখতেই না 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 এটা। না না। আর ওখানে ওই চিজ রাখা আছে, এগুলো চিজ, চিজ এই যে মানে শুকিয়ে রেখে দিয়েছে, এগুলো সমস্ত খাবার দাবারে দিয়ে খাই। আর এখন এদিকে বাটার টি tea হচ্ছে, বানানো চলছে। বাটার টি বানানো চলছে। আমরা খেয়েছি, আগের ব্লগে দেখিয়েছি। হ্যাঁ, এবার একদম পুরো অরিজিনালটা কিভাবে বানানো হয় সেটা সেটা দেখো। দেখবো। এই যে এখানে বাটার দিয়ে দিল। আচ্ছা, এখানে দুধ ফুটছে। এবার এই যে এটা যেটা চা পাতা আর দুধ দিয়ে ফুটছিল, সেটা এবার এখানে দিয়ে দেবে। स्मेल तो बहुत अच्छा आ रहा है। नहीं, बटर का एक स्मेल आ रहा है। এইবার দেখো, এইবার হবে আসল প্রসেসটা। এই দেখো, এইভাবে চা বানানো হচ্ছে। হয়ে গেল মিক্স। এবার এটা ঢেলে দিলে, এবার এটা সার্ভ করা হবে। আজকে সবই লাদাখি হবে আজকে, এটা ব্যাপারটা। বাটার টি তোমাদের তার তো সাথে, দেখালাম যে বাটার টি কিভাবে তৈরি হয়। হ্যাঁ এবার বাটার টি খেয়ে তার বলবে সাথে কিরকম। হচ্ছে ये क्या है, रोटी, खंबीर খাম্বির। खंबीर। তাহলে আজকে লাদাখে এই হোমস্টেতে এসে ইয়ারটা দারুণ। মোটামুটি পুরো কমপ্লিট পুষিয়ে হয়ে গেছে। গেল।
এটা এটার সাথে এটা দারুণ কম্বিনেশনে যাচ্ছে, মানে খেলে তোমরা বুঝতে এটা পারবে। পাউরুটির মতো। হ্যাঁ পাউরুটি, এটা আটা টাইপের কোনো একটা রুটি, আর এটার সাথে এটার একটা আলাদাই কম্বিনেশন। আর এটার কাপটা দেখো, এটা হচ্ছে বাটার টির জন্য আলাদা কাপ, আর আমরা একটু আগে খেলাম এমনি চা। এই বাটার টিটা পুরো অন্যরকম খেতে। আমরা যেটা লেতে খেয়েছিলাম সেটা পুরো অন্যরকম হ্যাঁ, খেতে, এটা এটা অন্যরকম। আরো ভালো খেতে। আমি জানি না কাদের বাটার টি পছন্দ হয় না, আমার তো খুব ভালো লেগেছে। দারুণ আলাদাই, দারুণ। অথেন্টিক পুরো। बटर ऐसे देसी घी बनता है। আচ্ছা, পুরো বাটারটা ওই এটা শুধুই খেয়ে নেওয়া যাবে। কি আছে ভেতরে? এর ভেতরে আছে হচ্ছে সোয়াবিন, মাশরুম, একটা শাক, লোকাল শাক, পেঁয়াজ, পুরো একদম দেশি ঘি, মানে ভেতরটাই এত ভালো খেতে। মোমো হওয়ার পর আরো ভালো হবে। এরকম ভাবে মোমো কোনোদিনও খাইনি, মানে পুরো একদম একটা হটপটের মধ্যে মোমো দিয়ে দিয়েছে, আর তার সাথে একদম স্যুপ, আর সব কিছু বানানোটা সামনে দেখলাম। তোমাদেরকে একটা ছোটো ছোটো ক্লিপসগুলো দেখালাম, আর চাটনি, স্পেশাল চাটনি, এখানে সসও আছে। তো এই চলো, চাটনিটা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর লঙ্কা দিয়ে তৈরি। একদম মানে হোমলি অ্যাটমসফিয়ার। মানে আর অপশান খাওয়ার ডিনারের মোমো ছিল, বলছিল ভাত, ডাল, সবজি, ডিম এর যে বানিয়ে দিতে পারে। আলো না, আমরা মোমোই ওকে আছি। না মোমো আমরা এতদিন খেতাম 5টা 1 প্লেট, আর এখানে হচ্ছে হটপটে। কি ব্যাপার, কোনো কথা না বলে খেয়ে যাচ্ছ? এক গল সয়াবিনের স্টাফিং দিয়ে মোমো ফার্স্ট টাইম খাচ্ছি। চিকেনের থেকে কিছু কম মনে হচ্ছে না। তো মনে হচ্ছে না। আর স্যুপটা ভেজ স্যুপ আমাকে না বলে দিলে আমি বুঝতে পারিনি। ব্যাপক। ডিনার করতে করতে আর গল্প করতে করতে কখন 10:30 বেজে গেছে নোটিসই করিনি। তারপর আঙ্কেল বলছে যাও, যদি চার্জ করার থাকে কিছু করে নাও, কারণ 11টার সময় কারেন্ট চলে যাবে। আর এখানে এরকমই হয়, রাত্রি 11টার সময় এখানে কারেন্ট অফ হয়ে যাবে, আবার কাল সকাল 6টার সময় আসবে। আর এই যে হোমস্টেটায় আছি, হিমালয়ান হোমস্টে তাকসা ভিলেজ, মানে পানামিক ভিলেজের পরে, হয়তো তোমরা অনেকেই নাম শোনোইনি এই ভিলেজটার। ছোট্ট একটুখানি ভিলেজ, যে সিয়াচেন ওয়ারিয়ারদের দেখতে, সিয়াচেন গ্লেশিয়ার দেখতে আমরা আগামীকাল যাব, নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। সেই সিয়াচেন ওয়ারিয়ার হিসাবে 24 বছর এই আঙ্কেল সার্ভিস করে এসছে লাদাখ স্কাউটের আন্ডারে। মানে এটা শোনার পর থেকে না আমারই মনে হচ্ছে যেন রক্ত বেশি জোরে দৌড়াচ্ছে। তো প্রচুর প্রচুর গল্প শুনলাম কিভাবে ওই আউটার পোস্ট, আপার পোস্টগুলোতেও কাজ করে। মানে সেই জন্য মানে কালকে কখন ওই জায়গাটায় পৌঁছবো দেখবো, সেই জন্য তো এক্সাইটেড। আশা করি তোমরাও এক্সাইটেড। বেশি আর কথা বলার সময় নেই, তার কারণ আধ ঘন্টার মধ্যে ফোনটাকে, ক্যামেরাটাকে চার্জে বসাতে হবে, নাহলে কালকের ভিডিওগুলো কি করে করব। দেখলে তো কত সুন্দর একটা টিবেটিয়ান ডিনার হলো, মানে অসাধারণ ছিল, অসাধারণ। মানে সয়াবিন দিয়ে ভেজ মোমো যে এত সুন্দর হয়, আর চোখের সামনে বানানো দেখে সেটাকে খাওয়া, ওদের সাথে গল্প করতে করতে, জাস্ট আমার লাদাখ ট্রিপের মধ্যে এখন পর্যন্ত বেস্ট হোমস্টে এক্সপিরিয়েন্স ছিল। আমি নাম্বার নিয়ে শেয়ার করে দেবো। আমার এখন আপাতত ফোনে নেটওয়ার্ক নেই, এখানে জিও নেই। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, কারণ ফোনগুলোকে চার্জ দিতে হবে, ক্যামেরাটাকে চার্জ দিতে হবে। আধ ঘন্টার মধ্যে যা হবে হবে। তাই তোমাদের সাথে আবার ফুল চার্জ হয়ে পরের দিন, পরের ব্লগে যখন বেরোবো তখন কথা হবে। আপাতত গুড নাইট।